নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি চতুর্দশ পর্ব। গ্রামে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। নালুপাল বেশি অর্থবান হয়ে উঠল। সামান্য মুদিখানার দোকান থেকে ইদানিং অবশেষে বড় গোলদারি দোকান খুলেছিল এবং ধান, সর্ষে, মুগ কলাইয়ের আড়ত ফেঁদে মোকাম ও গঞ্জ থেকে মাল কেনা বেচা করত। একদিন ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপে সংবাদটা নিয়ে এলেন দীনু ভট্টাচার্য। ঈশ্বর শিবসত্য চক্রবর্তীর আমলে তৈরি সেই প্রাচীন চণ্ডীমণ্ডপ দা কাটা তামাকের ধোঁয়ায় অন্ধকার প্রায় হয়ে গিয়েছে। পল্লীগ্রামের ব্রাহ্মণের দল সবাই নিষ্কর্মা। জীবনে মহকুমার বাইরে কেউ কখনো পা দেয়নি, কারণ দরকারও হয় না। ব্রহ্মোত্তর সম্পত্তি প্রায় সব ব্রাহ্মণেরই আছে। ধানের গোলা প্রায় প্রত্যেক বাড়িতেই, 2-5টা গরুও আছে। আম, কাঁঠাল, বাঁশঝাড় আছে। সুতরাং সকাল সন্ধে ফণী চক্রবর্তী বা ঈশ্বর চন্দ্র চাটুর্যে কিংবা শ্যাম গাঙ্গুলির চণ্ডীমণ্ডপে এইসব অলস নিষ্কর্মা গ্রাম্য ব্রাহ্মণদের সময় কাটাবার জন্য তামাকু সেবন, পাশা, দাবা, আজগুবি গল্প, দুর্বলের বিরুদ্ধে সামাজিক ঘোঁট ইত্যাদি পুরো মাত্রায় চলে। মাঝে মাঝে এরোর ঘাড় ভেঙে খাওয়া চলে কোনো সমাজ বিরুদ্ধ কাজের জরিমানা স্বরূপ। সুতরাং দীনু ভট্টাচার্য যখন চোখ বড় বড় করে এসে বললে, শুনেছ হে আমাদের নালুপালের কাণ্ড? সকলে আগ্রহের সুরে এগিয়ে এসে বললে, কি কি হে শুনি। সতীশ কলু আর নালুপাল তামাক কিনে মোটা টাকা লাভ করেছে। 2-10 নয়, অনেক বেশি, 10-20 হাজার। সকলে বিস্ময়ের সুরে বলে উঠল, সে কি সে কি? দীনু ভট্টাচার্য বললেন, অনেক দিন থেকে ওরা তলায় তলায় কেনা বেচা করছে মোকামের মাল। এবার ধারে ভাজনঘাট মোকাম থেকে এক কিস্তি মাল রপ্তানি করে দেয় কলকাতায়। সতীশ কলুর শালা বড় আড়তদারি করে ওই ভাজনঘাটে, তারই পরামর্শে এটা ঘটেছে। নয়তো এরা কি জানে, কি বোঝে? ব্যাস, তাতেই লাল। ফণী চক্রবর্তী বললেন, হ্যাঁ, আমিও শুনেছি। ওসব কথা নয়, সতীশ কলুর শালা টালা কিছু না। নালুপালের শ্বশুরের অবস্থা বাইরে একরকম, ভেতরে একরকম। সেই টাকাটা ধার দিয়েছে। হরিনাপিত সকলকে কামাতে এসেছিল। সে গ্রাম্য নাপিত। সকালে এখানে এলে সবাইকে একত্র পাওয়া যায় বলে বারের কামানোর দিন সে এখানেই আসে। এসেই কামায় না, তামাক খায়। সে কুলকে খেতে খেতে নামিয়ে বললে, না খুড়োমশাই, বিনোদ প্রামাণিকের অবস্থা ভালো না, আমি জানি। আড়তদারি করে ছোটখাটো, অত পয়সা কনে পাবে? তলায় তলায় তার টাকা আছে, জামাইকে ভালোবাসে, তার ওই এক মেয়ে। টাকাটা যে করেই হোক জোগাড় করে দিয়েছে জামাইকে। টাকা না হলে ব্যবসা চলে? জিনিসটার কোনো মীমাংসা হোক আর না হোক, নালুপাল যে অর্থবান হয়ে উঠেছে 6 মাস 1 বছরের মধ্যে সেটা জানা গেল ভালোভাবে, যখন সে মস্ত বড় ধান চালের সায়ের বসালে পটপটি তলার ঘাটে। জমিদারের কাছে ঘাট ইজারা নিয়ে ধান ও সর্ষের মরশুমে 10-20 খানা মহাজনী কিস্তি রোজ তার সায়েরে এসে মাল নামিয়ে উঠিয়ে কেনা বেচা করে। 2 জন কয়াল জিনিস মাপতে হিমশিম খেয়ে যায়। অন্তত 25,000 টাকা সে মুনাফা করলে এই এক মরশুমে পটপটি তলার সায়ের থেকে। লোকজন, মুহুরি, গোমস্তা রাখলে, মুদিখানার দোকান বড় গোলদারি দোকানে পরিণত করলে, পাশে একখানা কাপড়ের দোকানও খুললে। আগের নালুপাল ছিল সম্পন্ন গৃহস্থ, এখন সে হলো ধনী মহাজন। কিন্তু নালুপালকে দেখলে তুমি চিনতে পারবে না। খাটো 9 হাত ধুতি পরনে, খালি গা, খালি পা। ব্রাহ্মণ দেখলে ঘাড় নুইয়ে 2 হাত জোড় করে প্রণাম করে পায়ের ধুলো নেবে। গলায় তুলসীর মালা, হাতে হরিনামের ঝুলি। না, নালুপাল এক জীবনে করলে যা, অনেকের পক্ষেই তা স্বপ্ন। যদি তুমি জিজ্ঞেস করলে, পালমশাই ভালো সব, বিনীতভাবে হাত জোড় করে নালুপাল বলবে, প্রাতপের নাম হই, আসুন বসুন।
না ঠাকুর মশাই, ব্যবসার অবস্থা বড্ড মন্দা, এসব ঠাটবাট তুলে দিতে হবে, প্রায় অচল হয়ে এসেছে, চলবে না আর। মুখের দীনভাব দেখলে অনভিজ্ঞ লোকে হয়তো নালুপালের অবস্থার বর্তমান অবনতির জন্য দুঃখ বোধ করবে, কিন্তু ওটা শুধু বৈষ্ণব সুলভ দীনতা মাত্র নালুপালের, বাস্তব অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। সায়ের এই বছরে 14-15 হাজার টাকা কেনা বেচা হয়, 30,000 টাকা কাপড়ের কারবারের মূলধন। নালুপালের একজন অংশীদার আছে, সে হচ্ছে সেই সতীশ কলু। দুজনে একদিন মাথায় মোট নিয়ে হাটে হাটে জিনিসপত্র বিক্রি করত। নালুপাল সুপুরি, সতীশ কলু তেল। তারপর হাতে টাকা জমিয়ে ছোট এক মুদির দোকান করলে নালুপাল। সতীশের পরামর্শে নালু তেঘরা শেখাটি আর বাঁধমোড়া মোকাম থেকে সর্ষে, আলু আর তামাক কিনে এনে দেশে বেচতে শুরু করে। সতীশ এতে শূন্য বখরাদার ছিল, মোকাম সন্ধান করত। কাঁটায় মাল খরিদ করতে ওস্তাদ ঘুঘু সতীশ কলু। কৃতিত্ব এই, একবার তাকালে বিক্রেতা মহাজন বুঝতে পারবে, হ্যাঁ খদ্দের বটে। সতীশ কলুর কৃতিত্ব এই উন্নতির মূলে। নালুপাল গোড়া থেকেই সততার জন্য নাম কিনেছিল। দুজনের সম্মিলিত অবদানে আজ এই দৃঢ় ব্যবসার প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। স্বামী বাড়ি ফিরলে তুলসী বললে, হ্যাঁ গা, এবার কালী পুজোতে অমন হিম হয়ে বসে আছো কেন? বড় কাজের চাপ পড়েছে বড় বউ, মোকামে 500 মন মাল কেনা পড়ে আছে, আনবার কোনো বন্দোবস্ত করে উঠতে পারছি না। ওসব আমি শুনছি না, আমার ইচ্ছে গাঁয়ের সব ব্রাহ্মণদের এবারে লুচি চিনির ফলার খাওয়াবো, তুমি বন্দোবস্ত করে দাও। আর আমার সোনার বসম চাই। বাবা, এবার যে মোটা খরচের ফর্দ। তা হোক, খোকাদের কল্যাণে এ তোমাকে করতে হবে। আর ছোট খোকার বোর, পাটা, নিমফল ওই সঙ্গে দিতে হবে। দাঁড়াও বড় বউ, একসঙ্গে এমন গড়গড় করে বলো না, রয়ে বসে। না, রতি বসতি হবে না, ময়না ঠাকুরজিকে শ্বশুর বাড়ি থেকে আনাতে হবে। আমি আজই সোয়ের মাকে পাঠিয়ে দিই। আরে তারে তো কালী পুজোর সময় আনতেই হবে, সে তুমি পাঠিয়ে দাও না যখন ইচ্ছে। আবার দাঁড়াও, ব্রাহ্মণ ঠাকুরেরা কোথায় ফলার খাবেন তার ঠিক করি। চন্দর চাটুর্য তো মারা গিয়েছেন। আমি বলি শোনো, ভবানী বাড়ুজ্যের বাড়ি যদি করতে পারো, আমার দুটো সাধের মধ্যে এ হলো একটা। আর একটা কি শুনতে পাই? খুব শুনতে পারো, রামকানাই কবিরাজকে তন্ত্রধার করে পুজো করাতে হবে। অমন লোক এই দিগরে নেই। বুঝলাম, কিন্তু সে বড্ড শক্ত বউ, পয়সা দিয়ে তেনারে আনা যাবে না, সে চিজ না। ও ভবানী ঠাকুরেরও সেই গতিক। তবে তিলু দিদিমণি আছেন সেখানে, সেই ভরসা। তুমি গিয়ে তেনাকে ধরে রাজি করাও। ওদের বাড়ি হলে সব ব্রাহ্মণ খেতে যাবেন। স্বামী স্ত্রীর এই পরামর্শের ফলে কালী পূজার রাত্রে এই গ্রামের সব ব্রাহ্মণ ভবানী বাড়ুজ্যের বাড়িতে নিমন্ত্রিত হলো। তিলুর খোকা যাকে দেখে তাকেই বলে, কেমন আছেন? কাউকে বলে, আসুন আসুন, তুমি ভালো আছেন? তিলু ও নীলু সকলের পাতে নুন পরিবেশন করছে দেখে খোকা বায়না ধরলে সেও নুন পরিবেশন করবে। সকলের পাতে নুন দিয়ে বেড়ালে দেবার আগে প্রত্যেকের মুখের দিকে বড় বড় জিজ্ঞাসু চোখে চায়, বলে, তুমি নেবে, তুমি নেবে? দেখতে বড় সুন্দর মুখখানি, সকলেই ওকে ভালোবাসে, নিজেদের মধ্যে বলা বলি করে, তা হবে না, মাও সুন্দরী, বাপও সুপুরুষ। লোকে ঘাঁটিয়ে তার কথা শুনবার জন্যে আর সুন্দর মুখখানি দেখবার জন্যে অকারণে বলে ওঠে, খোকন, এই যে ইদিকে লবণ দিয়ে যাও বাবা। খোকা ব্যস্ত সুরে বলে, যাই। কাছে গিয়ে বলে, তুমি ভালো আছেন, নুন নেবে? রামকানাই কবিরাজ কালী পূজার তন্ত্রধারক ছিলেন, তিনিও একপাশে খেতে বসেছেন। তিলু তার পাতে গরম গরম লুচি দিচ্ছিল বারবার এসে। রামকানাই বললেন, না দিদি, কেন এত দিচ্ছ, আমি খেতে পারিনি যে অত। রামকানাই কবিরাজ বুড়ো হয়ে পড়েছেন আগেকার চেয়ে। কবিরাজ ভালো হলে কি হবে,
বৈষয়িক লোক তো নন, কাজেই পসার জমাতে পারেননি। যে দরিদ্র সেই দরিদ্র। বড় সাহেব সিপ্টন একবার তাকে ডাকিয়ে পূর্ব অত্যাচারের প্রায়শ্চিত্ত স্বরূপ কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু ম্লেচ্ছের দান নেবেন না বলে রামকানাই সে অর্থ প্রত্যাখ্যান করে চলে এসেছিলেন। ভোজনরত ব্রাহ্মণদের দিকে চেয়ে দূরে দাঁড়িয়েছিল লালমোহন পাল। আজ তার সৌভাগ্যের দিন। এতগুলি কুলীন ব্রাহ্মণের পাতে সে লুচি চিনি দিতে পেরেছে। আদমন ময়দা, 10 গব্য ঘৃত ও 10 চিনি বরাদ্দ। দিয়তাং ভুজ্যতাং ব্যাপার, দেখেও সুখ। ও তুলসী, দাঁড়িয়ে দেখো, এসে চক্ষু সার্থক করো। তুলসী এসে লজ্জায় কাঁটাল তলায় দাঁড়িয়েছিল। স্ত্রীকে সে ডাক দিলে। তুলসী এক গলা ঘোমটা দিয়ে স্বামীর অদূরে দাঁড়ালো। এক দৃষ্টে স্বামী স্ত্রী চেয়ে রইল নিমন্ত্রিত ব্রাহ্মণদের দিকে। নালুপালের মনে কেমন এক ধরনের আনন্দ তা বলে বোঝাতে পারে না। কিশোর বয়সে ও প্রথম যৌবনে কম কষ্টটা করেছে মামার বাড়িতে। মামিমা একটু বেশি তেল দিত না মাখতে, শখ করে বাবরি চুল রেখেছিল মাথায়, কাঁচা বয়সের শখ। তেল অভাবে চুল রুক্ষ থাকত। দুটি বেশি ভাত খেলে বলতো, হাতির খোরাকার বসে বসে কত জোগাবো। অথচ সে কি বসে বসে ভাত খেয়েছে মামার বাড়ির? 2 ক্রোশ দূরবর্তী ভাতছালার হাট থেকে সমানে চাল মাথায় করে এনেছে। মামিমা ধান সেদ্ধ শুকনো করবার ভার দিয়েছিল ওকে। রোজ আদমন 22 ধান সেদ্ধ করতে হতো। হাট থেকে আসবার সময় একদিন চাদরের খুঁট থেকে একটা রূপোর দুয়ানি পড়ে হারিয়ে গিয়েছিল নালুর। মামিমা 3 দিন ধরে রোজ ভাতের থালা সামনে দিয়ে বলতো, আর ধান নেই, এবার ফুরলো। মামার জমানো গোলায় ধান আর কদিন বাবা, পথ দেখো এবার। সেদিন ওর চোখ দিয়ে জল পড়েছিল। সেই নালুপাল আজ এতগুলি ব্রাহ্মণের পাতে লুচি চিনির পাকা ফলার দিতে পেরেছে। ইচ্ছা হয় সে চেঁচিয়ে বলে, তিলু দিদি, খুব দেও, যিনি যা চান দেও। একদিন বড্ড কষ্ট পেয়েছি দুটো খাওয়ার জন্য। ব্রাহ্মণের দল খেয়ে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, তুলসী আবার গিয়ে ঘোমটা দিয়ে দূরে কাঁটাল তলায় দাঁড়ালো। লালমোহন হাত জোর করে প্রত্যেকের কাছে বললে, ঠাকুরমশাই, পেট ভরল? গ্রামের সকলেই নালুপালকে ভালোবাসে, সকলেই তাকে ভালো ভালো কথা বলে গেল। শম্ভু রায়, মানে রাজারাম রায়ের দূর সম্পর্কের ভাইপো, যে কলকাতার আমুটি কোম্পানির হৌসে নকল নবী, সে বললে, চলো নালু, আমার সঙ্গে সোমবারে কলকাতা চলো, উৎসব হচ্ছে সামনের হপ্তাতে, খুব আনন্দ হবে, দেখে আসবা। এ গাঁয়ের কেউ তো কিছু দেখলে না, সব কুঁয়োর ব্যাং। রেলগাড়ি খুলেছে হাওড়া থেকে পেঁডো বর্ধমান পর্যন্ত, দেখে আসবা। রেলগাড়ি জানি, আমার মাল সেদিন এসেছে রেলগাড়িতে, ওদিকের কোন জায়গা থেকে, আমার মুহুরি বলছিল। দেখেছ? কলকাতায় গেলাম কবে যে দেখবো। চলো এবার দেখে আসবা। ভয় করে, শুনেছি নাকি বেজায় চোর জুয়োচোরের দেশ। আমার সঙ্গে যাবা, তোমরা টাকার লোক, তোমাদের ভাব নাকি ভালো বাঙালি সরাইখানায় ঘর ভাড়া করে দেব। জীবনে অমন কখনো দেখবা না। আর কাবুল যুদ্ধে জিতে সরকার থেকে উৎসব হচ্ছে। এইভাবে নালুপাল ও তার স্ত্রী তুলসী উৎসব দেখতে কলকাতা রওনা হলো। স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ায় যথেষ্ট আপত্তি ছিল নালুপালের পরিবারে। সাহেবেরা খ্রিস্টান করে দেয় সেখানে নিয়ে গেলে, গোমাংস খাইয়ে, আরো কত কি। শম্ভু রায় এই গ্রামের একমাত্র ব্যক্তি যে কলকাতার হালচাল সম্বন্ধে অভিজ্ঞ। সে সকলকে বুঝিয়ে ওদেরকে সঙ্গে নিয়ে গেল। কলকাতায় এসে কালীঘাটে পান্ডার ছোট্ট খোলার ঘর ভাড়া করলে ওরা। ভাড়াটা কিছু বেশি, দিনে 1 আনা। আদিগঙ্গায় স্নান করে জোড়া পাঁঠা দিয়ে সোনার বেলপাতা দিয়ে পুজো দিলে তুলসী। 7 দিন কলকাতায় ছিল, রোজ গঙ্গা স্নান করত, মন্দিরে পুজো দিত। তারপর কলকাতার বাড়ি ঘর, গাড়ি ঘোড়া, তার কি বর্ণনা দেবে নালু আর তুলসী। 4 ঘোড়ার গাড়ি করে বড় বড় লোক গড়ের মাঠে হাওয়া খেতে আসে।
তাদের বড় বড় বাগান বাড়ি কলকাতার উপকণ্ঠে। শনি রবিবারে নাকি বাই নাচ হয় প্রত্যেক বাগান বাড়িতে। একখানা খাবারের দোকান কি, অত সব খাবার চোখেও দেখেনি ওরা। লোকের ভিড় কি বড় বড় রাস্তায়, যেদিন গড়ের মাঠে আতশবাজি পোড়ানো হলো। সাহেবরা বেত হাতে করে সামনের লোকদের মারতে মারতে নিজেরা বীর দর্পে চলে যাচ্ছে। ভয়ে লোকজন পথ ছেড়ে দিচ্ছে। তুলসীর গায়েও এক ঘা বেত লেগেছিল। পেছনে চেয়ে দেখে দুজন সাহেব আর একজন মেম। দুই সাহেব বেত হাতে নিয়ে শুধু ডাইনে বায়ে মারতে মারতে চলেছে। তুলসী ও মা গো বলে সভায় পাশ দিয়ে দাঁড়ালো। শম্ভু রায় ওদের হাত ধরে সরিয়ে নিয়ে এলো। নালুপাল বাজার করতে গিয়ে লক্ষ্য করলে এখানে তরি তরকারি বেশ আকরা দেশের চেয়ে। তরি তরকারি সের দরে বিক্রি হয়, এই সে প্রথম দেখলে। বেগুনের সের 2 পয়সা। এখানকার লোক কি খেয়ে বাঁচে? দুধের সের 1 আনা 6 পয়সা, তাও খাঁটি দুধ নয়, জল মেশানো। তবে শম্ভু রায় বললে এই উৎসবের জন্য বহু লোক কলকাতায় আসার দরুন জিনিসপত্রের যে চড়া দর আজ দেখা যাচ্ছে, এটাই কলকাতার সাধারণ বাজার দর নয়। গোল আলু যথেষ্ট পাওয়া যায় এবং সস্তা, এই জিনিসটা গ্রামে নেই, অথচ খেতে খুব ভালো। মাঝে মাঝে মুদিখানার দোকানিরা শহর থেকে নিয়ে গিয়ে বিক্রি করে বটে, দাম বড্ড বেশি। নালুপাল তুলসীকে বললে কিছু গোল আলু কিনে নিয়ে যেতে হবে দেশে, পর্তায় পোষায় কিনা দেখে আমার দোকানে আমদানি করতে হবে। তুলসী বললে ওসব সাহেবদের খাবার হাঁড়িতে দেওয়া যায় না সব সময়। কে তোমাকে বলেছে সাহেবদের খাবার? আমাদের দেশে চাষ হচ্ছে যথেষ্ট। আমি মোকামের খবর রাখি। কালনা কাটোয়া মোকামে আলু সস্তা, অনেক চাষ হয়। আমাদের গাঁ ঘরে আনলি তেমন বিক্রি হয় না, নইলে আমি কালনা থেকে আলু আনতে পারি না, খবর রাখি না। শহরে চলে, গাঁয় কিনবে কেডা? তুলসী বললে কি কিনা, সজ্ঞে গেলেও ধান ভান, ব্যবসা আর কেনা বেচা, এখানে এসেও তাই। এই তাজ্জব ভ্রমণের গল্প নালুপালকে কতদিন ধরে করতে হয়েছিল গ্রামের লোকের কাছে, কিন্তু এর চেয়েও একটা তাজ্জব ব্যাপার ঘটে গেল একদিন। শীতকালের মাঝামাঝি একদিন দেওয়ান হরকালী সুর আর নরহরি পেশকার এসে হাজির হলো ওর আড়তে। নালুপাল ও সতীশ কলু তটস্থ হয়ে শশব্যস্ত হয়ে ওদের অভ্যর্থনা করলে। তখনই পান তামাকের ব্যবস্থা হলো। নীলকুঠির দেওয়ান মানি লোক, হঠাৎ কারো কাছে যান না। একটু জলযোগের ব্যবস্থা করবার জন্য সতীশ কলু নবু ময়রার দোকানে ছুটে গেল। কিছুক্ষণ পরে দেওয়ানজি তার আসার কারণ প্রকাশ করলেন। বড় সাহেব কিছু টাকা ধার চান। বেঙ্গল ইন্ডিগো কনসার্ন মোল্লাহাটির কুঠি ছেড়ে দিচ্ছে। নীলের ব্যবসা মন্দা পড়েছে বলে তারা এ কুঠি রাখতে চায় না। শিপটন সাহেব নিজ সম্পত্তি হিসেবে এ কুঠি রাখতে চান। এর বদলে 15,000 টাকা দিতে হবে বেঙ্গল ইন্ডিগো কনসার্নকে। ওই কুঠি বাড়ি বন্ধক দিয়ে বড় সাহেব নালুপালের কাছে টাকা চায়। নরহরি পেশকার বললে কুঠিটা বজায় রাখার এই একমাত্র ভরসা, নইলে চৈত্র মাস থেকে নীলকুঠি উঠে গেল, আমাদের চাকরি তো গেলই, সাহেবও চলে যাবে। দেওয়ান হরকালী বললেন বড় সাহেবের খুব ইচ্ছে নিজে কুঠি চালিয়ে একবার দেখবেন। এতকাল এদেশে কাটিয়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। দেশে কেউ নেইও তো, মেম সাহেব তো মারা গিয়েছেন, একটা মেয়ে আছে, সে এদেশে কখনো আসেনি। নালুপাল হাত জোড় করে বললে এখন কিছু বলতে পারবো না দেওয়ানবাবু, ভেবে দেখতে হবে। তাছাড়া আমার একার ব্যবসা না, অংশীদারের মত চাই। 3-4 দিন পরে আপনারে জানাবো। দেওয়ান হরকালী সুর বিদায় নিয়ে যাওয়ার সময় বললেন 3 দিন কেন, 15 দিন সময় আপনি নিন পালমশাই। মার্চ মাসে টাকার দরকার হবে, এখনো দেরি আছে। তুলসী শুনে বললে বলো কি? আমিও ভাবছি কিসে থেকে কি হলো। টাকা দেবে? আমার খুব অনিচ্ছে নেই। অত বড় কুঠি বাড়ি, 150 বিঘে খাস জমি, বড় বড় কলমের আমের বাগান, ঘোড়া গাড়ি, মেজ কেদারা, ঝাড় লণ্ঠন সব বন্ধক থাকবে। কুঠির নেই এখনো অনেক আছে, কিন্তু সতে কলুর দেখলাম ইচ্ছে নেই। ও বলে আমরা আড়তদার লোক,
হ্যাঙ্গামাতে যাওয়ার দরকার কি, এরপর হয়তো ওই নিয়ে মামলা করতে হবে। সমস্ত রাত নালুপালের ঘুম হলো না। বড় সাহেব সিপটন টমটম করে যাচ্ছে, কুঠির পাইক, লাঠিয়াল, দবদবা, রবরবা, মারো শ্যামচাঁদ, দাও ঘর জ্বালিয়ে। সে মোল্লাহাটির হাটে পানসুপুরির মোট নিয়ে বিক্রি করতে যাচ্ছে। টাকা দিতে বড্ড ইচ্ছে হয়। এই বছরে আর একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল, আফগান যুদ্ধ জয়ের উৎসব ছাড়াও। মাত্র কয়েকদিনের জ্বরে বড় সাহেব হঠাৎ মারা গেল মার্চ মাসের শেষে। সাহেব যে অমন হঠাৎ মারা যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। অসুখের সময় গয়া মেম যেমন সেবা করেছে অমন দেখা যায় না। রোগের প্রথম অবস্থা থেকেই সে রোগীর কাছে সর্বদা হাজির থাকে। জ্বরের ঝোঁকে সিপটন বকে, কি সব গান গায়। গয়া বোঝে না সাহেবের কি সব কিচির মিচির বুলি। ওকে বললে, গয়া শোনো। কি গা? ব্র্যান্ডি দাও, দিতে হইবে তোমায়। গয়া কদিন রাত জেগেছে, চোখ রাঙা, অসম্বৃত কেশপাশ, অসম্বৃত বসন। সাহেবের লোক লস্কর, দেওয়ান, আরদালি, আমিন সবাই সর্বদা দেখাশোনা করছে তটস্থ হয়ে। কুঠির সেদিন যদিও এখন আর নেই, তবুও এখনো ওরা বেঙ্গল ইন্ডিগো কোম্পানির বেতনভোগী ভৃত্য। কিন্তু গয়া ছাড়া মেয়ে মানুষ আর কেউ নেই, সেই সর্বদা দেখাশোনা করে, রাত জাগে। গয়া মদ খেতে দিলে না, ধমকে সুরে বললে, না, ডাক্তারে বারণ করেছে, পাবে না। সিপটন ওর দিকে চেয়ে বললে, ডিয়ারি, আই অ্যাডোর ইউ, বুঝিলে, আই অ্যাডোর ইউ। বকবে না। ব্র্যান্ডি দাও, জাস্ট আ লিটল, ওন্ট ইউ, একটু খানা। না, মেছিরে জল দেবানি। Oh, to the hell with your candy water when I'm getting my peg. ব্র্যান্ডি দাও। চুপ করো, কাশি বেড়ে যাবে, মাথা ধরবে। সিপটন সাহেব খানিকক্ষণ চুপ করে রইল। দুদিন পরে অবস্থা খারাপ হয়ে পড়ল। দেওয়ান হরকালী সুর সাহেবকে কলকাতায় পাঠাবার খুব চেষ্টা করলেন। সাহেবের সেটা দেখা গেল একেবারেই ইচ্ছে নয়। মহকুমার শহর থেকে প্রবীণ অক্ষয় ডাক্তারকে আনানো হলো। তিনিও রোগীকে নাড়ানাড়ি করতে বারণ করলেন। একদিন রামকানাই কবিরাজকে আনালে গয়া মেম। রামকানাই কবিরাজ জড়িবুটির পুটুলে নিয়ে রোগীর বিছানার পাশে একখানা কেদারার ওপর বসেছিলেন। সাহেব ওর দিকে চেয়ে চেয়ে বললে, দ্য ওল্ড মেডিসিন ম্যান, when did I meet you last, my old medicine man? তোমাকে জবাব দিতে হইতেছে, আমি জবাব চাই। তারপর খানিকটা চুপ করে থেকে আবার বললে, I will not be looking at the moon, will you? Your name and profession? গয়া বললে, বুঝলে বাবা, এই রকম করছে কাল থেকে, শুধু মাথা মুন্ডু বকুনি। রামকানাই এক মনে রোগীর নাড়ি দেখছিল। রোগীর হাত দেখে সে বললে, ক্ষীণে বলবতী নারী, সা নারী প্রাণঘাতিকা। একটু মৌরির জল খাওয়াবে মাঝে মাঝে। আমি যে ওষুধ দেব তার সহপান জোগাড় করতে হবে মা, অনুপানের চেয়ে সহপান বেশি দরকারি। আমি দেব কিছু জুটিয়ে, আমার জানা আছে, একটা লোক আমার সঙ্গে দিতে হবে। শিপটন সাহেব খাট থেকে উঠবার চেষ্টা করে বললে, ইউ সি, ওল্ড মেডিসিন ম্যান, I have too many things to do this summer to have any time for your rigmarole. You just... শ্রীরাম মুচি ও গয়া সাহেবকে আবার জোর করে খাটে শুইয়ে দিলে। গয়া আদরের সুরে বললে, বকে না, ছি। সাহেব রামকানাইয়ের দিকে চেয়েই ছিল। খানিকটা পরে বলে উঠল, Shall I get you a glass of vermouth, my good man? এক গ্লাস মদ খাইবে? ভালো মদ। Oh, that reminds me when I'm going to have my dinner. আমার খানা কখন দেওয়া হইবে? খানা আনো। পরের দুরাত অত্যন্ত ছটফট করার পরে
গয়াকে বকুনি ও চিৎকারের দ্বারা উত্তক্ত ও অতিষ্ঠ করার পরে তৃতীয় দিন দুপুর থেকে নিঝুম মেরে গেল। কেবল একবার গভীর রাত্রে চেয়ে চেয়ে সামনে গয়াকে দেখে বললে, হোয়ার অ্যাম আই? গয়া মুখের উপর ঝুঁকে পড়ে বললে, কি বলছো সাহেব? আমায় চিনতে পারো? সাহেব খানিকক্ষণ চেয়ে চেয়ে বললে, হোয়াট ওয়েজেস ডু ইউ গেট হিয়ার? সেই সাহেবের শেষ কথা। তারপর ওর খুব কষ্টকর নাভিশ্বাস উঠল এবং অনেকক্ষণ ধরে চলল। দেখে গয়া বড় কান্নাকাটি করতে লাগলো। সাহেবের বিছানা ঘিরে শ্রীরাম মুচি, দেওয়ান হরকালী, প্রসন্ন আমিন, নরহরি পেশকার, নফর মুচি সবাই দাঁড়িয়ে। দেওয়ান হরকালী বললে, এ কষ্ট আর দেখা যায় না, কি যে করা যায়। কিন্তু শিপটন সাহেবের কষ্ট হয়নি। কেউ জানত না সে তখন বহু দূরে স্বদেশের ওয়েল্টমল ল্যান্ডের অ্যান্ডসি গ্রামের ওপরকার পার্বত্য পথ রাইনোস পাস দিয়ে ওক আর এলম গাছের ছায়ায় ছায়ায় তার 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে চলেছিল খরগোশ শিকার করতে। কখনো বা পার্বত্য হ্রদ এল্টার ওয়াটারের বিশাল বুকে নৌকায় চড়ে বেড়াচ্ছিল। সঙ্গে ছিল তাদের গ্রেট ডেন কুকুরটা, কিংবা কখনো মস্ত বড় পাইক আর কার্প মাছ বড়শিতে গেঁথে ডাঙায় তুলতে ব্যস্ত ছিল। আর সবসময়ই ওর কানে ভেসে আসছিল তাদের গ্রামের ছোট্ট গির্জাটার ঘণ্টার ধ্বনি। বহু দূর থেকে তুষার শীতল হাওয়ায় পাতা ঝরা বীচ গাছের আন্দোলিত শাখা প্রশাখার মধ্যে দিয়ে দিয়ে। তিলু ডুমুরের ডালনার সবটা স্বামীর পাতে দিয়ে বললে, খান আপনি। ভিজে গামছা গায়ে ভবানী খেতে খেতে বললেন, ওহো ওহো, করো কি? খান না, আপনি ভালোবাসেন। খোকা খেয়েছে? খেয়ে কোথায় বেরিয়েছে খেলতে। ও নীলু, মাছ নিয়ে আয়। খয়রা ভাজা খাবেন আগে না চিংড়ি মাছ? খয়রা কে দিলে? দেবে আবার কি, রাজারা সোনা কোথায় পায়? নিমাই জেলে আর ভীম দিয়ে গেল 2 পয়সার মাছ। আজকাল আবার কড়ি চলছে না হাটে, বলে তামার পয়সা দাও। কালে কালে কত কি হচ্ছে, আরো কত কি হবে। একটা কথা শুনেছ? কি? এই সময় নীলু খয়রা মাছ ভাজা পাতে দিয়ে দাঁড়ালো কাছে। ভবানী তাকে বসিয়ে গল্পটা শোনালেন। তাদের দেশে রেল লাইন বসছে, চুয়োডাঙ্গা পর্যন্ত লাইন পাতা হয়ে গিয়েছে। কলের গাড়ি এই বছর যাবে কিংবা সামনের বছর। তিলু অবাক হয়ে বাউটি শোভিত হাত দুটি মুখে তুলে এক মনে গল্প শুনছিল। এমন সময় রান্নাঘরের ভেতর থেকে ঝনঝন করে বাসনপত্র যেন স্থানচ্যুত হবার শব্দ হলো। নীলু খয়রা মাছের পাত্রটা নামিয়ে রেখে হাত মুঠো করে চিবুকে দিয়ে গল্প শুনছিল। অমনি পাত্র তুলে দৌড় দিলে রান্নাঘরের দিকে। ঘরের মধ্যে গিয়ে তাকে বলতে শোনা গেল, যা যা বেরো, আপদ। তিলু ঘাড় উঁচু করে বললে, হ্যাঁ রে, নিয়েছে। বড় বেলে মাছটা ভেজি রেখেছি, ওবেলা খোকাকে দেব বলে নিয়ে গিয়েছে। ধাড়িটা না মেদিটা? ধাড়িটা। ওবেলা ঢুকতে দিবি না ঘরে, ঝাঁটা মেরে তাড়াবি। ভবানী বললেন, সেও কেষ্টর জীব, তোমার আমার না খেলে খাবে কার? খেয়েছে, বেশ করেছে। ও নীলু, চলে এসো, গল্প শোনো। আর 2 দিন পরে বেঁচে থাকলে কলের গাড়ি শুধু দেখা নয়, চড়ে শান্তিপুরে রাস দেখে আসতে পারবে। নীলু ততক্ষণ আবার এসে বসেছে খালি হাতে। ভবানী গল্প করেন, অনেক কুলি এসেছে, গাঁইতি এসেছে, জঙ্গল কেটে লাইন পাতছে। রেলের পাটি তিনি দেখে এসেছেন, লোহার ইটের মতো, খুব লম্বা, তাই জুড়ে জুড়ে পাতে। তিলু বললে, আমরা দেখতে যাব। যেও, লাইন পাতা দেখে কি হবে? সামনের বছর থেকে রেল চলবে এদিকে, কোথায় যাবে বলো? নীলু বললে, জ্যৈষ্ঠী যুগল, দিদিও যাবে। যুগল দেখিলে জ্যৈষ্ঠী মাসে পতি সহ থাকে স্বর্গবাসী। বড্ড স্বামী ভক্তি যে দেখছি। আবার হাসি কিসের?
খাড়ু পইছে আর নোয়া বজায় থাকুক তাই বলুন। মেজদি ভাগ্যিমানী ছিল, এক মাথা সিঁদুর আর কস্তা পেড়ে শাড়ি পরে চলে গিয়েছে। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। তিলু বললে, ওর খাবার সময় তুই বুঝি আর খতা খুঁজে পেলি নে? যত বয়স হচ্ছে তত ধাড়ি ধিঙ্গি হচ্ছেন দিন দিন। বিলুর মৃত্যু যদিও আজ 4-5 বছর হলো হয়েছে, তিলু জানে স্বামী এখনো তার কথায় বড় অন্যমনস্ক হয়ে যান। দরকার কি খাবার সময় সে কথা তোলবার? নিস্তারিণী ঘোমটা দিয়ে এসে এই সময় উঠোন থেকে ব্যস্ত সুরে বললে, ও দিদি, বটঠাকুরের খাওয়া হয়ে গিয়েছে? কেন রে, কি ওতে? আমরা টক আর কচুর শাকের ঘন্ট। উনি ভালোবাসেন বলেছিলেন, তাই বলি রান্না হলো, নিয়ে যাই। খাওয়া হয়ে গিয়েছে? ভয় নেই, খেতে বসেছেন, দিয়ে যা। সলজ্জ সুরে নিস্তারিণী বললেন, তুমি দাও দিদি, আমার লজ্জা। ইস, ওর মেয়ের বয়স, উনি আবার লজ্জা। যা দিয়ায়। না দিদি। হ্যাঁ। নিস্তারিণী জড়িত চরণে তরকারির বাটি নামিয়ে রাখলে এসে ভবানী বাড়ুজ্যের থালার পাশে। নিজে কোনো কথা বললে না, কিন্তু ওর চোখ মুখ আগ্রহে ও উৎসাহে এবং কৌতূহলে উজ্জ্বল। ভবানী বাটি থেকে তরকারি তুলে চেখে দেখে বললেন, চমৎকার কচুর শাক। কার হাতের রান্না বৌমা? নিস্তারিণী এই গ্রামের মধ্যে এক অদ্ভুত ধরনের বউ। সে একা সদর রাস্তা দিয়ে হেঁটে এ বাড়ি ও বাড়ি যায়, অনেকের সঙ্গে কথা কয়, অনেক দুঃসাহসের কাজ করে। যেমন আজ এই দুপুরে রাস্তা দিয়ে হেঁটে তরকারি আনা ও পাড়া থেকে। এই ধরনের বউ এ গ্রামে কেউ নেই। লোকে অনেক কানাকানি করে, আঙুল দিয়ে দেখায়, কিন্তু নিস্তারিণী খুব অল্প বয়সের বউ নয়, আর বেশ শক্ত। শ্বশুর শাশুড়ি বা আর কাউকেও তেমন মানে না। সুন্দরী একসময় ভালোই ছিল, এখন যৌবন সামান্য একটু পশ্চিমে হেলে পড়েছে। ভবানীর বড় মমতা হয়। প্রাণের শক্তিতে শক্তিময়ী মেয়ে, কত কুৎসা, কত রটনাই ওর নামে। বাংলাদেশের এই পল্লী অঞ্চল যেন ক্লিবের জগৎ। সুন্দরী, বুদ্ধিমতী, শক্তিমতী মেয়ে যে সৃষ্টির কি অপূর্ব বস্তু, এই মূর্খের ক্লিবের দল তার কি জানে? সমাজ সমাজ করেই গেল এ মহামূর্খের দল। দেখেছেন এদেশে এই নিস্তারিণী আর গয়া মেমকে, ওই আরেকটি শক্ত মেয়ে। জীবন সাধনার বড় অভিজ্ঞান ওর চরিত্র। রামকানাই কবিরাজের কাছে গয়ার কথা শুনেছিলেন ভবানী। নীলকুঠির বড় সাহেবের মৃত্যুর পর রোজ সে রামকানাই কবিরাজের বাড়ি এসে চৈতন্য চরিতামৃত শুনত। পরের দুঃখ দেখলে সিকিটা, কাপড়খানা, কখনো এক খুঁচি চাল দিয়ে সাহায্য করত। কত লোক প্রলোভন দেখিয়েছিল, তাতে সে ভোলেনি। সব প্রলোভনকে তুচ্ছ করেছিল নিজের মনের জোরে। বড় নাকি দুরবস্থাতে পড়েছিল। গ্রামে ওর জাতের লোক ওকে এক ঘরে করেছিল মুরব্বী বড় সাহেব মারা যাওয়ার পরে, অথচ তারাই এককালে কত খোসামত করেছিল ওকে, যখন ওর এক কথায় নতুন দাগ মারা জমির নীলের মার্কা উঠে যেতে পারত, কিংবা কুঠিতে ঘাস কাটার চাকরি পাওয়া যেত। কাপুরুষের দল। সন্ধ্যার সময় খেপির আশ্রমে গিয়ে বসলেন ভবানী। খেপি ওকে দেখে খুব খাতির করলে। কিছুক্ষণ পরে ভবানী বললেন, কেমন চলছে? এই আরেকটি মেয়ে, এই খেপি। সন্ন্যাসিনী বেশ, বছর 40 বয়স, কোনো কালেই সুন্দরী ছিল না। শক্ত সমর্থ মেয়ে মানুষ। এই ঘন জঙ্গলের মধ্যে একা থাকে। বাঘ আছে, দুষ্টু লোক আছে, কিছু মানে না। ত্রিশূলের এক খোঁচায় শক্ত হাতে দেবে উড়িয়ে, যেই দুষ্টু লোক আসুক, এ মনের জোর রাখে। খেপি কাছে এসে বললে, আজ একটু সৎ কথা শুনব। ভবানী বাড়ুজ্যে বললেন হেসে, অসৎ কথা কখনো বলেছি? মারা ভালো? হুঁ। খোকা ভালো? ভালো, পাঠশালায় গিয়েছে। সে এখানে আসতে চায়, এবার নিয়ে আসবেন। নিশ্চয়ই আনব। আচ্ছা, আপনার কেমন লাগে, রূপ না অরূপ? ওসব বড় বড় কথা বাদ দাও খেপি।
আমি সামান্য সংসারী লোক। যদি শুনতে হয় তবে আমার গুরু ভাই চৈতন্য ভারতীর কাছে শুনো। একটু বলতে হবে পশ্চিমীর কথা। সেই বৃষ্টির দিন বলেছিলেন, বড্ড ভালো লেগেছিল। ভবানী বাড়ুজ্জে এখানে মাঝে মাঝে প্রায়ই আসেন। দারিক কর্মকার এখানকার এক ভক্ত। সম্প্রতি সে একখানা চালাঘর তৈরি করে দিয়েছে সমবেত ভক্তবৃন্দের গাঁজা সেবনের সুবিধের জন্য। এখানকার আর একজন ভক্ত হাফেজ মণ্ডল নিজে খেটে খুঁটে ঘরখানা উঠিয়েছে। খড় বাঁশ দড়ির খরচ দিয়েছে দারিক কর্মকার। ওরা সন্ধ্যের সময় রোজ এসে জড়ো হয়। গাঁজার ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় অশ্বত্থতলা। ভবানী বাড়ুজ্জে এলে সমীহ করে সবাই। গাঁজার সামনে কেউ খায় না। ভবানী বললেন, শালবনের মধ্যে নদী বয়ে যাচ্ছে, ওপরে পাহাড়, পাহাড়ে আমলকি গাছ বেল গাছ, দুটো একটা নয়, অনেক। আমার গুরুদেব শুধু আমলকি বেল আর আতা খেয়ে থাকতেন। অনেক দিনের কথা হয়ে গেল দেখতে দেখতে। তোমাদের দেশেই এসেছি আজ প্রায় 12-14 বছর হয়ে গেল। বয়স হলো 60-62। খোকার মা তখন ছিল 30, এখন 44। দিন চলে যাচ্ছে জলের মতো। কত কি ঘটে গেল আমি আসবার পরে। কিন্তু এখনো মনে হয় গুরুদেব বেঁচে আছেন এবং এখনো সকাল সন্ধে ধ্যানস্থ থাকেন সেই আমলকি তলায়। খেপি সন্ন্যাসিনী একমনে শুনতে শুনতে বললে, তিনি বেঁচে নেই? চৈতন্য ভারতী বলে আমার এক গুরু ভাই এসেছিলেন আজ কয়েক বছর আগে, তখনও বেঁচে ছিলেন। তারপর আর খবর জানি নেই। মন্ত্রদাতা গুরু? একরকম। তিনি মন্ত্র দিতেন না কাউকে, উপদেষ্টা গুরু। আমার বড্ড ইচ্ছে ছিল দেখতে যাই, তা বয়স বেশি হলো, অত দূর দেশে হাঁটা কি এখন পোষায়? আমাদের দেশে রেলের গাড়ি হচ্ছে, শুনেছ? শুনলাম। রেলগাড়ি হলে আমাদের চড়তে দেবে না সাহেব শুভ চড়বে? আমার বোধ হচ্ছে সবাই চড়বে, পয়সা দিতে হবে। আমার দেবতা এই অশ্বত্থতলাতেই দেখা দেন ঠাকুর মশাই। আমরা গরিব লোক, পয়সা খরচ করে যদি নাই যেতে পারি গয়া কাশী বৃন্দাবন, তবে কি গরিব বলে তিনি আমাদের চরণে ঠাঁই দেবেন না? খুব দেবেন। রূপেও তিনি সব জায়গায়, অরূপেও তিনি সব জায়গায়। এই গাছতলার ছায়াতে আমার মতো গরিবের কুড়েতে তিনি বসে গাঁজা খান আমাদের সঙ্গে। হ্যাঁ, বললাম। মাফ করবেন ঠাকুর মশাই, বলাটা ভুল হলো, এসব গুচ্ছ কথা। তবে আপনার কাছে বললাম, অন্য লোকের কাছে বলিনে। ভবানী হেসে চুপ করে রইলেন। যার যা মনের বিশ্বাস তা কখনো ভেঙে দিতে নেই। ভগবান যদি এদের সঙ্গে বসে গাঁজা খান বিশ্বাস হয়ে থাকে, তিনি কে তা ভেঙে দেবার? এইসব অল্প বুদ্ধি লোক আগে বিরাটকে বুঝতে চেষ্টা করে না, আগে থেকেই সেই অনন্তের সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে বসে থাকে। অসীমের ধারণা না হোক, সেই বড় কল্পনাও তো একটা রস। রস উপলব্ধি করতে জানে না, আগেই ব্যগ্র হয় সেই অসীমকে সীমার গণ্ডিতে টেনে এনে তাকে ক্ষুদ্র করতে। খেপি বললে, রাগ করলেন? আপনারে জানি কিনা তাই ভয় করে। ভয় কি? যে যা ভাবে ভাববে, তাতে দোষ কি আছে? আমার সঙ্গে মতে না মিললে কি আমি ঝগড়া করব? আমি এখন উঠি। কিছু ফল খেয়ে যান। না, এখন খাবো না, চলি। এই সময় দারিক কর্মকার এলো, হাতে একটা লাউ। বললে, লাউ এর শুক্তো রাঁধতে হবে। ভবানী বললেন, কি হে দারিক, তুমি খাবে নাকি? দারিক বিনীতভাবে বললে, আগে তা কখনো খাই? ওর হাতে কেন, আমি নিজের মেয়ের হাতেও খাইনি। ভাজন ঘাটে মেয়ের বাড়ি গিয়েছি, তা বেয়ান বললে মুগির ডাল লাউ দিয়ে রেঁধেছি, খাবা? আমি বললাম, না বেয়ান, মাফ করবা, নিজের হাতে রেঁধে খেলাম তাদের রান্নাঘরের দাওয়ায়। দারিক কর্মকার এই অঞ্চলের মধ্যে ছিপে মাছ মারার ওস্তাদ। ভবানী বললেন, তুমি তো একজন বড় বর্ষেল, মাছ ধরার গল্প করো না শুনি।
দারিক পুনরায় বিনীতভাবে বললে, জামাই ঠাকুর, হব না কেন? আজ ২-২০ বছর ধরে এ দিগরের বিলি বাউড়ে নদীতে পুকুরি ছিপ বেয়ে আসছি, কেন বর্ষাল হব না বলুন? এতকাল ধরে যদি একটা লোক একটা কাজে মন দিয়ে নেগে থাকে, তাতে সে কেন পোক্ত হয়ে উঠবে না বলুন? খেপি বললে, এতকাল ধরে ভগবানের পেছনে নেগে থাকলি যে তারে পেতে মাছ মেরে অমূল্য মানব জন্ম বৃথা কাটিয়ে দিলে কেন? দারিক অত্যন্ত অপ্রতিভ লজ্জিত হয়ে গেল এ কথা শুনে। এসব কথা সে কখনো ভেবে দেখেনি। আজকাল এই ৬৫ বছর বয়সে নতুন ধরনের কথা যেন সব শুনছে। লাউটা সে নিরুৎসাহভাবে উঠোনের আকন্দ গাছের ঝোপটার কাছে নামিয়ে রেখে দিলে। ভবানীর মমতা হলো ওর অবস্থা দেখে বললেন, শোনো খেপি, দারিকের কথা কি বলছো? আমি যে অমন গুরু পেয়েও এসে আবার গৃহী হলাম কেন, কেউ বলতে পারে? যে যা করছে করতে দাও, তবে সেটি সে যেন ভালোভাবে সৎভাবে করে, কাউকে না ঠকিয়ে, কারো মনে কষ্ট না দিয়ে। সবাই যদি শালগ্রাম হবে, বাটনা বাটবার নুড়ি কোথা থেকে আসবে তবে? খেপি বললে, আমি মুখ্যমই সহ্য করতে পারি না মোটে। গাড়ি একে যেন রাগ করো না। কোথায় লাউটা? শুক্তুনি একটু দেবানি, মা কালীর পেরসাদ চাকলে জাত যাবে না তোমার। ভবানী থাকলে সকলে একটু অস্বস্তি বোধ করে, কারণ গাঁজাটা চলে না। হাফেজ মন্ডল এসে আর চোখে একবার ভবানীকে চেয়ে দেখে নিলে ভাবটা এই, জামাই ঠাকুর আপদটা আবার কোথা থেকে এসে জুটলো দেখো। একটু ধোঁয়া টোঁয়ার যে টানবো, তার দফা গয়া। খেপি বললে, ওই দেখুন, আপদগুলো এসে জুটলো, শুধু গাঁজা খাবে। তুমি তো পথ দেখাও, নয়তো ওরা সাহস পায়। আমি খাই অবশ্যই, ওতে মনটা একদিকে নিয়ে যাওয়া যায়। এই সময় যেন একটু বৃষ্টি এলো। ভবানী উঠতে চাইলেও ওরা উঠতে দিলে না। সবাই মিলে বড় চালা ঘরে গিয়ে বসা হলো। ভবানীর মুখে মহাভারতের শঙ্খ লিখিতের উপাখ্যান শুনে ওরা বড় মুগ্ধ। শঙ্খ লিখিত ২ ভাই, দুইজনেই তপস্বী, ভিন্ন ভিন্ন স্থানে আশ্রম স্থাপন করে বাস করেন। ছোট ভাই লিখিত একদিন দাদার আশ্রমে বেড়াতে গিয়ে দেখেন দাদা আশ্রমে নেই, কোথায় গিয়েছেন। তিনি বসে দাদার আগমনের প্রতীক্ষা করছেন। এমন সময় তার নজরে পড়ল একটা ফলের বৃক্ষের ঘন ডালপালার মধ্যে একটা সুপক্ক ফল দুলছে। মহর্ষি লিখিত সেটা তখনই পেড়ে মুখে পুরে দিলেন। কিছুক্ষণ পরে দাদা আসতেই লিখিত ফল খাওয়ার কথাটা তাকে বললেন। শুনে শঙ্খের মুখ শুকিয়ে গেল। সে কি কথা? তপস্বী হয়ে পরস্যাপহরণ হলোই বা দাদার গাছ, তাহলেও তার নিজের সম্পত্তি তো নয়, একথা ঠিক তো? না বলে পরের দ্রব্য নেওয়া মানেই চুরি করা, সে যত সামান্য জিনিসই হোক না কেন। আর তপস্বীর পক্ষে তো মহাপাপ। এ দুর্মতি কেন হলো লিখিতের? শঙ্কিত স্বরে লিখিত বললেন, কি হবে দাদা? শঙ্খ পরামর্শ দিলেন রাজার নিকট গিয়ে চৌর্যাপরাধের বিচার প্রার্থনা করতে। তাই মাথা পেতে নিলেন লিখিত। রাজসভার সব রকমের ত্রস্ত আহ্বান আপ্যায়নকে তুচ্ছ করে, সভাশুদ্ধ লোকেদের বিস্মিত করে লিখিত রাজার কাছে অপরাধের শাস্তি প্রার্থনা করলেন। মহারাজ অবাক। মহর্ষি লিখিতের চৌর্যাপরাধ? লিখিত খুলে বললেন ঘটনাটা। মহারাজ শুনে হেসে সমস্ত ব্যাপারটাকে ঠাট্টা বলে উড়িয়ে দিতে চাইলেন। লিখিত কিন্তু অটল। তিনি বললেন, মহারাজ, আপনি জানেন না, আমার দাদা জ্ঞানী ও দ্রষ্টা। তিনি যখন আদেশ করেছেন আমাকে শাস্তি নিতে হবে, তখন আপনি আমাকে দয়া করে শাস্তি দিন। লিখিতের পীড়াপিড়িতে রাজা তৎকাল প্রচলিত বিধান অনুযায়ী তার 2 হাত কেটে দিতে আদেশ দিলেন। সেই অবস্থাতেই লিখিত দাদার আশ্রমে ফিরে গেলেন। ছোট ভাইকে দেখে শঙ্খ তো কেঁদে আকুল। তাকে জড়িয়ে ধরে বললেন, ভাই, কি কুক্ষণেই আজ তুই এসেছিলি আমার এখানে? কেনই বা লোভের বশবর্তী হয়ে তুচ্ছ একটা পেয়ারা পেড়ে খেতে গিয়েছিলি? ঠিক সেই সময়ে সূর্যদেব অস্তচূড়া অবলম্বী হলেন।
সায়ং সন্ধ্যার সময় সমুপস্থিত। শঙ্খ বললেন, চল ভাই, সন্ধ্যা বন্দনা করি। লিখিত অসহায় ভাবে বললেন, দাদা, আমার যে হাত নেই। শঙ্খ বললেন, সত্যাশ্রয়ী তুমি, ভুল করে একটা কাজ করে ফেলেছিলে, তার শাস্তিও নিয়েছ। তোমার হাতে যদি সূর্যদেব আজ অঞ্জলি না পান, তবে সত্য বলে, ধর্ম বলে আর কিছু সংসারে থাকবে? চলো তুমি। নর্মদার জলে অঞ্জলি দেবার সময় লিখিতের কাটা হাত আবার নতুন হয়ে গেল। দুই ভাই গলা ধরাধরি করে বাড়ি ফিরলেন। পথঘাট তিমিরে আবৃত হয়ে এসেছে। শঙ্খ সস্নেহে বললেন, লিখিত, কাল সকালে কত পেয়ারা খেতে পারিস দেখা যাবে। দারিক কর্মকার বললে, বাহ বাহ। হাফেজ মন্ডল বলে উঠল, আহা হা আহা হা। খেপি পেছন থেকে ফুঁপিয়ে কেঁদেই উঠল। প্রাচীন ভারতবর্ষের হোম ধুমাচ্ছন্ন আশ্রম পদ যেন মূর্তিমান হয়ে ওঠে এই পল্লী প্রান্তে। মহা তপস্বী সে ভারতবর্ষ। সত্যের জন্য তার যে অটুট কাঠিন্য, ধর্মের জন্য তার যথা সর্বস্ব বিসর্জন, সকলেই যেন জিনিসটা স্পষ্ট বুঝতে পারলে। রক্তাপ্লুত দেহ, ঊর্ধ্ববাহু লিখিত ঋষি চলেছেন, দাদা দাদা বলে ডাকতে ডাকতে বনের মধ্যে দিয়ে রাজসভা থেকে দাদার আশ্রমে। সেদিনই একখানা কাস্তে বাঁধানোর জন্য একটা খদ্দেরকে 4 আনা ঠকিয়েছে। দারিক কর্মকারের মনে পড়ে গেল। হাফেজ মন্ডলের মনে পড়ল, গত বুধবারে সন্ধেবেলা সে কুড়নরাম নিকিরির ঝাড় থেকে 2খানা তলদা বাঁশ না বলে কেটে নিয়েছিল ছিপ করবার জন্য। সে প্রায়ই এমন নেয়, আর নেওয়া হবে না ওরকম। আহা হা, কি সব লোকই ছিল সেকালে। জামাই ঠাকুরের মুখে শুনতে কি ভালোই না লাগে। খেপি 2টো কলা আর একটা শশার টুকরো ভবানী বাড়ুজ্যের সামনে নিয়ে এসে রেখে বললে, একটু সেবা করুন। ভবানী খেতে খেতে বলছিলেন, ভগবানের শাসন হলো মায়ের শাসন। অন্যের ভুল ত্রুটি সহ্য করা চলে, কিন্তু নিজের সন্তানেরও সব আবদার সহ্য করে না মা। তেমনি ভগবান, ছেলেকে কেউ নিন্দে করবে এ তার সহ্য হয় না। ভক্ত আপনার জন তাঁর, তাকে শাসন করেন বেশি। এ শাসন প্রেমের নিদান, তাকে নিখুঁত করে গড়তেই হবে তাকে। যে বুঝতে পারে তার চোখের সামনে ভগবানের রুদ্র রূপের মধ্যে তার স্নেহ মাখা প্রেম ভরা প্রসন্ন দক্ষিণ মুখখানি সদা সর্বদা উপস্থিত থাকে। ভবানী বাড়ুজ্যে ফেরবার পথে দেখলেন নিস্তারিণী একা পথ দিয়ে ওদের বাড়ির দিকে ফিরছে। ওকে দেখে সে রাস্তার ধারের একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। রাত হয়ে গিয়েছে। এত রাত্রে কোথা থেকে ফিরছে নিস্তারিণী? হয়তো তিলুর কাছে গিয়েছিল, অন্য কোথাও বড় একটা সে যায় না। এসব ভবিষ্যতের মেয়ে, অনাগত ভবিষ্যৎ দিনের আগমনী এদের অলক্ত রাগ ও রক্ত চরণধ্বনিতে বেজে উঠছে। কেউ কেউ শুনতে পায়। আজ গ্রাম্য সমাজের পুঞ্জীকৃত অন্ধকারে এই সব সাহসিকা তরুণীর দল অপান্তেও। প্রত্যেক চণ্ডীমণ্ডপে গ্রাম্য বৃদ্ধদের মধ্যে ওদের বিরুদ্ধে ঘোঁট চলছে, জটলা চলছে, কিন্তু ওরাই আবাহন করে আনছে সেই অনাগত দিনটিকে। দূর পশ্চিমাঞ্চলের কথাও মনে পড়ল। এরকম সাহসী মেয়ে কত দেখেছেন সেখানে, ব্রজধামে, বিঠুরে, বাল্মীকি তপবনে। সেখানে কেলিকদম্বের চিরহরিত পল্লব দলের সঙ্গে মিশে আছে যেন পিতাভ নিম্বপত্রের বর্ণ মাধুরী। গাঢ় নীল কণ্টক দ্রুমযুক্ত লাল রঙের ফুলে ফুলে ঢাকা নিবিড় অতিমুক্ত লতা ঝোপের তলে ময়ূরেরা দল বেঁধে নৃত্য করছে। কালিন্দির জলরাশিতে গাছের ছায়ায় ঘাগরা পরা সুঠাম দেহি তরুণী ব্রজরমণীর দল জলকেলি নিরতা। মেয়েরা উঠবে কবে বাংলাদেশের? নিস্তারিণীর মতো শক্তিমতী কন্যা বধূ কবে জন্মাবে বাংলার ঘরে ঘরে? তিলু বললে রাত্রে, হ্যাঁ গো,
নিস্তারিণী আবার যে গোলমাল বাঁধালে। কি, ও আবার কার সঙ্গে যেন কিরকম বাঁধাচ্ছে? গোবিন্দ? উহু, সেসব নয়। ওর সঙ্গে দেখা করতে আসে মাঝে মাঝে, ওর বাপের বাড়ির লোক। কিছু হবে না, ভয় নেই। বললে কে এসব কথা? ওই বলছিল। সন্ধ্যের অনেকক্ষণ পর পর্যন্ত বসে নীলু আর আমার সঙ্গে সেই সব গল্প করছিল। খোলামেলা সবই বলে, ঢাক ঢাক নেই। আমার ভালো লাগে। তবে আগে ছিল ছিল, এখন বয়স হচ্ছে। আমি বকেছি আজ। না, বেশি বকো না, যে যা বোঝে করুক। আবার কি জানেন, বড্ড ভালোবাসে আপনাকে। আমাকে? অবাক হয়ে গেলেন যে? পুরুষ জাতকে বিশ্বাস নেই, কখন কোন দিকে চলেন আপনারা। শুনুন, আপনার ওপর সত্যিই ওর খুব ছেদ্দা। ও বলে, দিদি আপনার মতো স্বামী পাওয়া কত ভাগ্যির কথা। যদি বলি বুড়ো, তবে যা চটে যায়। বলে, কোথায় বুড়ো? উনি বুড়ো বই কি, ঠাকুর জামাইয়ের মতো লোক যুবদের মধ্যে কটা বেরোয় দেখাও না। এই সব বলে। ওর আপনার উপর সোহাগ হলো নাকি? আপনাকে দেখতেই আসে এ বাড়ি। ছি, ও কথা বলতে নেই। আমার মেয়ের বয়সী না? সে তো আমরাও আপনার মেয়ের বয়সী, তাতে কি? ওর কিন্তু ঠিক আপনার উপর। যাক সে, শোনো, খোকা কোথায়? এই খানিকটা আগে খেয়ে এলো, শুয়ে পড়েছে। কি বই পড়ছিল। আমাকে কেবল বলছিল, মা আমি বাবার সঙ্গে খেতে বসবো। আমি বললাম, আপনার ফিরতে অনেক রাত হবে। জায়গা করি। করো, কিন্তু সন্ধে অনেকটা একবার করে নেব। নীলুকে ডাকো। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি চতুর্দশ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।